নমস্কার। আজকের লাইভে স্বাগত জানাই। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ। আজকের লাইভের মূল বিষয়, যেটা আমি বারবার করে বলি, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আমাদের চ্যালেঞ্জ। হ্যাঁ, এর উপর ভিত্তি করেই আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে ওরা অসুখ তৈরি করে, অসুস্থতা তৈরি করে, আবার সেই অসুস্থতা যখন বাড়তে থাকে, বাজার তৈরি হয়, তখন সেই অসুস্থতা দূর করবার জন্য, সেই অসুখ দূর করবার জন্য ওরাই আবার দাওয়াই বা ড্রাগ বাজারে নিয়ে আসে। এটাই হলো বাজার সৃষ্টি করার প্রক্রিয়া, চাহিদা সৃষ্টি করার প্রক্রিয়া। কারণ চাহিদা তৈরি না হলে বাজারজাত করা যাবে না নতুন নতুন প্রোডাক্ট এবং ওষুধ, ড্রাগ, ভ্যাকসিন, আরও অনেক কিছুই। ভোগবাদী সমাজের প্রাণভোমরা হলো চাহিদা। তাই চাহিদা তৈরি করবার জন্য ওরা বিভিন্ন পথ বেছে নেয়। আসছি তো আজকের ভিডিওর বিষয়, মূল বিষয় অবশ্যই, এছাড়া আরও আনুষঙ্গিক বিষয় থাকবে। এইচপিভি ভ্যাকসিন বা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন এখন কেন, এতদিন নয় কেন, নেপথ্যে কি, আলোচনায় আসবো। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। একটি বিশেষ প্রবণতাও আমি দেখতে পাচ্ছি, যারা আমার ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, সবাই নয়, কতিপয় কেউ তাদের সংখ্যা যত কম হয় তত ভালো। প্রথমে জানাই, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমি 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি প্রতিদিনই থাকবো বা থাকার চেষ্টা করব। কারণ এই সময়টা আমার কাছে, আপনাদের কাছে মুখোমুখি দেখা করার সুযোগ, মিলন ক্ষেত্র। তো স্টল নাম্বার আমি বলে দিয়েছি, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, এই ফেসবুক প্রোফাইলে জানিয়েছি, অন্যান্য পেজেও জানাবো। স্টল নাম্বার দেখে নিয়েছেন সেখানে নিশ্চয়ই। 2 নম্বর গেট, 194 নম্বর স্টল সম্ভবত, আমি পোস্ট করেছি, দেখে নেবেন। 194 মনে হচ্ছে আমার। আর 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, গেট নাম্বার 2, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, ওই একই জায়গায়। আপনারা অনেকেই যারা এসেছেন গতবারে বা আগের বারে, তারা তো চেনেনি। বাকিরা যদি কোনো সাহায্যের দরকার পড়ে আমাকে অবশ্যই মেসেজ করবেন বা পোস্টে কমেন্ট করবেন। কারণ এর পরবর্তীতে বইমেলা এবং আরও অন্যান্য অনেক কিছুই কতটা অনিশ্চিত হয়ে যাবে, সেই আলোচনা আমি পরবর্তী কোনো লাইভে করব। এখানে সেই পরিসর নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো, আমি দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই কিছু মানুষ একান্ত নিজেদের তাগিদে মেসেজ করে ভ্যাকসিন সংক্রান্ত বা কি করে নিজেদেরকে বাঁচাবেন, বা কোনো সমস্যায় পড়েছেন, কেউ চাপ দিচ্ছে, কর্মক্ষেত্রে চাপ দিচ্ছে, বা স্বাস্থ্যকর্মী চাপ দিচ্ছে, বা কোনো রকম সমস্যায় পড়েছেন, আবার তো নতুন করে শুরু হয়েছে এইসব কাণ্ডকীর্তি, আশঙ্কায় ভুগছেন কেউ, তারা মেসেজ করছেন। 100 বার করবেন, আমি তো বারবার বলেছি। কিন্তু খটকা লাগে কখন জানেন? যখন জানতে পারি এবং তিনি বা তারা নিজেরাই বলেন, বহুদিন ধরে আমার ফেসবুক প্রোফাইলে আছেন, ইউটিউবেও দেখেন, কিন্তু নীরবে করেন, বেশ ভালো কথা। নিজেরা নেননি, নিজে নেননি, বা পরিবারের 2-1জনকে বা কয়েকজনকে তারা বাঁচিয়েছেন বা বলেছেন, এই পর্যন্তই। কিন্তু দুঃখ পাই কখন, যখন এরা
কাছাকাছি থাকা সত্ত্বেও কখনো মুখোমুখি হন না, বইমেলা তো দূরের কথা, কোনো কর্মসূচি তো আমরা কম করিনি, আগামীতেও করব। তারা সেখানে আসেন না, কাছাকাছি থাকা সত্ত্বেও আসেন না। শুধু তাই নয়, আরও কষ্ট হয় যখন তারা বই নাই পড়তে পারেন। ঠিক আছে, সেটা তো আমি আপনাদের কখনো বলিনি, বাধ্য করতে পারি না। আপনাদের নিজস্ব তাগিদ, আপনাদের যদি এই লড়াইটাকে বুঝতে সুবিধা হয়, সত্যিকারের বোঝেন যে এটা কতটা জরুরি, তবে তারা নিজেদের তাগিদ থেকেই আমার বই পড়েন, সংগ্রহ করেন। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে এরা ফেসবুকে কোনো লাইক কমেন্ট করেন না, শেয়ার করেন না। না 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 না, আমি কিন্তু আমার বইপত্র শেয়ার করার কথা বলিনি, কখনো না, কখনো না। আমার বইপত্রের খবর বা বইপত্রের প্রচ্ছদ শেয়ার করলে যদি বেশি বেশি বিক্রি হয় এবং আমি যদি বিল গেটসের মতো ধনী হয়ে যাই, সেটাতে কাম্য বলুন দেখি? মোটেই কাম্য নয়, আমি চাই না। কেউ কেউ নিজের তাগিদে হয়তো করেন শেয়ার, সে করতেই পারেন, কিন্তু আমি কখনো বলেছি ফেসবুকে বা ইউটিউবে যে আমার বইকে শেয়ার করুন, আমার বইয়ের বিক্রি বাড়ানোর জন্য আপনারা উদ্যোগী হন? বলিনি, ফেসবুকে কখনো বলিনি, পাবলিকলি কখনো বলিনি এসব কথাবার্তা। তাহলে আমি কোন পোস্ট শেয়ারের কথা বলছি? আপনারা যারা আমার ফেসবুকে ইউটিউবে আছেন, তারা তো আমার, বিশেষ করে এই ক্ষেত্রে বলছি, সবাই নন, যারা সাহিত্যের কথা, অনেকেই আছেন যারা বই পড়েন, ফেসবুকে ইনঅ্যাক্টিভ থাকেন না, বই, যারা আমার পাঠক সরাসরি বই পড়েন, বই কেনেন, তারা তো আমার অবশ্যই মানে বড় রকমের একটা সহযোদ্ধা বলতে পারেন। কারণ আপনারা তো জানেন যে কোনো লড়াই, বারবার বলেছে যে একটা কমপক্ষে লেখক সাহিত্যিক যারা আমার মতো করে গোটা বিশ্বে কাজ করছেন, লড়াই করছেন, তাদের তো একটা অবলম্বন, কম বেশি একটা আর্থিক জায়গা, যাতে করে লড়াইটা চালিয়ে যাওয়া যায়, সেই ভূমিকাটাও তো গুরুত্বপূর্ণ। তারা তো অবশ্যই সাধুবাদের যোগ্য, তাই তো? কিন্তু আমি তাদের কথা বলছি না। ফেসবুকে অ্যাক্টিভ আছেন, দেখা করেন না, বই পড়েন না, লাইক কমেন্টও করেন না, এবং যে পোস্টগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারে। আগে হ্যাঁ, আমি কেন এতটা হতাশ হয়েছি আপনারা বুঝতে পারছেন। মাঝে মাঝেই আমাকে, এই তো আজকেই একজনের সঙ্গে কথা হলো, তিনি লিভারের মারাত্মক সমস্যায় ভুগছেন, গৃহবন্দী, এখন বেরোতে পারেন না। তিনি আফসোস করে বললেন, যদি আগে আপনার সঙ্গে আমার দেখা হতো বা আপনার পোস্ট আমি দেখতাম। তিনি দেখেছেন, কেউ শেয়ার করেছেন, তার মাধ্যমেই তো আমাদের সংখ্যাটা বাড়ছে। তাই আমি আবার বলবো, আমার বই নয়, বইপত্র শেয়ার করতে হবে না, কিন্তু যে পোস্টগুলো পার্শ্ব প্রতিক্রিয়ার উপরে লিখছি বা সাবধান করছি, সতর্ক করছি, সেই পোস্টগুলো অন্তত শেয়ার করুন, কপি পেস্ট করুন, মানুষের কাছে পৌঁছে দিন। যত মানুষের কাছে পৌঁছবে তত মানুষ অন্তত একবার ভাববেন। সবাই যে ভাববেন এমন নয়, কিন্তু মানুষের কাছে তো পৌঁছতে হবে। তো সেই অনুরোধটা যদি আমি, বা সেই প্রত্যাশাটা যদি আমি আপনাদের কাছে করি, যে এই ধরনের পোস্ট যা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে, করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়াই হোক বা অন্যান্য ড্রাগ বা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াই হোক, সেইগুলো সম্পর্কে মানুষকে অন্তত ভাবাবে, এমন পোস্টগুলো যদি আপনারা শেয়ার করেন বা কপি পেস্ট করে ছড়িয়ে দেন, হ্যাঁ অনেকেই করেন, তো সেটা তো মানুষেরই মঙ্গল হবে, তাই নয় কি? তাহলে কেন আপনারা যারা কতিপয় এরকম আছেন, শুধু নিজের দরকার পড়লেই মেসেজটা করেন, কেন এই পোস্টগুলো ছড়িয়ে দিয়ে লাইক কমেন্ট কেন করতে বলছি বলুন তো? ফেসবুকের একটা লগারিদম আছে, হ্যাঁ আপনারা তো জানেন, যত করবেন, যত লাইক কমেন্ট হবে, তত ছড়াবে, মানুষের কাছে পৌঁছবে। আমি আবার বলছি, আমার বই নয়, যাতে আমার লাভ হয়, ব্যক্তিগত লাভ হয়, তেমন পোস্ট করার দরকার নেই, তো করবেন না। আমি নিজেও তো তেমন কিছু আজকাল লিখছি না, গল্পই বলুন বা এই যে গল্পগুলো লিখেছি, সেগুলোও তো সামাজিক
আর্থসামাজিক বিষয়ের ওপরে মানে কেন্দ্রীভূত। পরবর্তী বইতে প্রবন্ধ, গল্প সবই থাকছে। স্ট্যাচু বইটি যেটি আসছে, পড়লেই বুঝতে পারবেন। তো আমি ওই রকমের লেখালেখি, মানে যেখানে সমাজ বিচ্ছিন্ন, মানুষের কাজে লাগে না, মানুষকে ভাবায় না, তেমন লেখালেখি আমি করি না। ফেসবুকে তো এখন আমি গল্প, কবিতা এসব মানে এই প্রোফাইলে দিই না বলতে গেলে। দিই কি? তাহলে কেন দিই না? কারণ আমার মনে হয় এটাই এখন, এই লড়াইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানুষের কাছে পৌঁছানো। তাই আমি আবার বলছি, ঠিক আছে আমরা সবাই কম বেশি স্বার্থপর, মানছে, কিন্তু আপনার আশপাশের মানুষ, আমার আশপাশের মানুষকে যদি আমরা সচেতন করতে না পারি, যে কোনোভাবেই হোক, অনলাইন অফলাইনে, তাহলে আমরা একা কতদিন বাঁচব? তাই নয় কি? আমরাও তো বিচ্ছিন্ন হয়ে যাব। তাই যে পোস্টগুলো অন্তত এই বিষয়গুলোকে কনভে করে, মানুষের কাছে পৌঁছে দেয়, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শুরু করে আগামীতে যে বিপদ আসতে চলেছে, এই বইতেই যে বইটি আসছে কলকাতা বইমেলায় স্ট্যাচু, সেখানেও নিউ ওয়ার্ল্ড অর্ডার থেকে শুরু করে এই বিভিন্ন রকমের আগামীতে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তার উপরে প্রবন্ধ, নিবন্ধ, আলোচনা তো আছেই। মানুষকে সতর্ক করা, মানসিক প্রস্তুতি দেওয়া, যাতে করে লড়াইটাকে আরও বেশি করে সংহত করা যায়। তাই আবার অনুরোধ করছি, আমার বই নয় বা আমার ব্যক্তিগতভাবে লাভ হবে এরকম কোনো পোস্ট শেয়ার করলেন না, না হয় দরকার নেই, কিন্তু এই পোস্টগুলো অন্তত লাইক, কমেন্ট করুন। নিজের, আপনি যে আছেন, হঠাৎ করে একদিন একটা মেসেজ করে ফেললেন, আপনাকে চিনতেই পারলাম না, দেখাও করেননি, কোনো কমেন্টও করেননি, কখনো লাইকেও দেখিনি, কিছুই দেখিনি আপনাকে, শুধু আপনার একটা ব্যক্তিগত প্রয়োজনে আপনি আমাকে মেসেজ করলেন। তার আগে কখনো কোনো শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে কোনো কিছুই দেখিনি আপনার মেসেঞ্জারে। আপনি যে এক্সিস্ট করেন, অস্তিত্ববান, সেটাই আমি জানতাম না। তো এরকম হলে কি কষ্ট হয় না বলুন তো? হতাশা আসে না? আসে তো। কিন্তু আবার বলছি, এরকম মানুষের সংখ্যা কিন্তু কম, তারা আছেন কম, নইলে তো এই লড়াইটা চালিয়ে যাওয়াই যেত না। কিন্তু আমি চাই এই কম সংখ্যাটা কমতে কমতে শূন্য হয়ে যাক, তবেই তো লড়াইয়ের সার্থকতা, না? যাই হোক, হ্যাঁ, অনিশা বিশ্বাস অনেকেই তো করেন। আমি তো আপনার নাম দেখেছি, আপনি পোস্টে আসেন, এরকম যারা এখন দেখছেন সবাইকেই আমি চিনি, মানে ব্যক্তিগতভাবে না চিনলেও নামগুলো তো চিনি, পরিচিত। ফেসবুকে দেখি, কমেন্ট করেন, লাইক করেন। কিন্তু এমন এমন ঘটনা ঘটছে যারা কোনো কিছুই করেন না, ইউটিউবেও কমেন্ট করেন না, প্রশ্ন করেন না, ফেসবুকেও করেন না, লাইক কমেন্ট কিচ্ছু করেন না, সব নীরবে চুপি চুপি দেখেন। তাহলে আপনি কিভাবে আমার পাশে আছেন বলুন? তাই না? শুধু আপনার ডকুমেন্টের যখন দরকার পড়বে তখনই আপনি মেসেজটা করবেন। তাহলে মানুষের পাশে আপনি থাকছেন কিভাবে? আমি আবার বলছি, যে পোস্টগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারে, সেই পোস্টগুলো সচেতন করতে পারে, সতর্ক করতে পারে, সেই পোস্টগুলোর কথাই কিন্তু আমি বলছি। এবার চলে আসছি পরবর্তী বিষয়। আপনারা ইতিমধ্যেই আমাকে অনেকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পোস্টে বা মেসেঞ্জারে। বেশ, এই বিষয়ে আপনারা আমাকে শুভেচ্ছা জানাতেই পারেন, সব সময় তো আবার উত্তর দিতে পারিনি, আমি মার্জনা চাইছি। তবে একটা বিষয় আমার মনে হয় সংশোধন করে দেওয়া উচিত। আমরা সেটা অনেকেই তো জানি না, জানতে অসুবিধে কি, তাই না? হ্যাঁ সুজয়, তোমার তো আসার কথা বলেছ, নিশ্চয়ই শনিবার তো আমি কলেজ স্ট্রিট যাচ্ছি, অবশ্যই দেখা হবে। তো এটা কিন্তু ইংরেজি নববর্ষ নয়, মানে আমরা বলি ঠিক আছে, এটা কিন্তু আসলে এই ক্যালেন্ডারটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। 1582 খ্রিস্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরির উদ্যোগে এবং তার নামেই এই ক্যালেন্ডারটি শুরু হয় 1582 খ্রিস্টাব্দে। পোপ ত্রয়োদশ গ্রেগরি, তাই এটা কিন্তু ইংলিশ ক্যালেন্ডার নয়, এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তার আগে কি ক্যালেন্ডার প্রচলিত ছিল? জুলিয়ান ক্যালেন্ডার। হ্যাঁ,
জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল তার আগে। পরাক্রমশালী রোম সম্রাট জুলিয়াস সিজার তিনি ওই ক্যালেন্ডারটি বা জুলিয়ান ক্যালেন্ডারটির প্রচলন করেছিলেন। তো সেটিকেই রিপ্লেস করে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন হয় 1582 খ্রিস্টাব্দে। তো 1582 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অস্তিত্ব এলো, আবির্ভাব হলো মানেই সমস্ত পৃথিবী যে একযোগে গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে প্রয়োগ করলো এমন নয়। কিন্তু এই যেমন ধরুন রাশিয়াতে কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করা হয়েছে 1918 সালে ফেব্রুয়ারি মাসে সম্ভবত। বলশেভিক বিপ্লবের পরে, লেনিন ক্ষমতায় আসার পরে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করা হয়। তার আগে রাশিয়াতে জুলিয়ান ক্যালেন্ডারই প্রচলিত ছিল, এবং আমার যে পরবর্তী বই গ্রেগরি রাসপুটিন, সেখানে যে আমি তারিখগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সব এই ওল্ড স্কুল বলা হয়, অর্থাৎ জুলিয়ান ক্যালেন্ডার অনুসারেই করেছি, কারণ ইতিহাসের বাস্তবতাকে বোঝাতে সহজ হয় বলে। তো সেখানে আমি উল্লেখ করেও দিয়েছি বইটি পরবর্তী বইমেলায় আসার কথা, সম্ভাবনা রয়েছে, দেখা যাক। তো সংক্ষেপে বলি, এই জুলিয়ান ক্যালেন্ডারের সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 13 দিনের একটা ফারাক আছে। 13 দিনের একটা ফারাক আছে, 13 ডেজ একটা ফারাক আছে। এই যেমন ধরুন, এই কারণে অনেকেই গুলিয়ে ফেলে, বুঝতে পারে না। অক্টোবর রেভলিউশনকে আবার অনেকে দেখবেন নভেম্বর বিপ্লব বা অক্টোবর বিপ্লব বলা হয়। কেন? জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে, মানে যেটা সোভিয়েত ইউনিয়নে যে বিপ্লবের মাধ্যমে জারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, যদিও সেই প্রক্রিয়া শুরু হয় তারও আগে, ফেব্রুয়ারি বিপ্লব থেকেই, অর্থাৎ 1917 ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়, যা ফেব্রুয়ারি বিপ্লব বা ফেব্রুয়ারি রেভলিউশন নামে বিখ্যাত, আমার কাছে কুখ্যাত। তো যাই হোক, তো সেখান থেকেই সূত্রপাত হয়, এবং সেটা কালমিনেট করে অক্টোবর রেভলিউশনে, যেটা 25শে অক্টোবর শুরুর ডেট বলা হচ্ছে 1917 অক্টোবর রেভলিউশন বা অক্টোবর বিপ্লব। এবার দেখুন, সেটাকেই আবার নভেম্বর বিপ্লব কেন বলা হচ্ছে? ওই যে 13 দিনটা যোগ করে নিন, অর্থাৎ নতুন ক্যালেন্ডার যাকে আমরা বলছি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, নিউ স্কুল অনুসারে, সেটা আবার 7ই নভেম্বর শুরু ধরা হচ্ছে, অর্থাৎ নভেম্বর বিপ্লব। তাই অক্টোবর বিপ্লব এবং নভেম্বর বিপ্লব কিন্তু একই বস্তু, দুটো ভিন্ন কিছু নয়। ক্যালেন্ডার অনুযায়ী দুটো ভিন্ন ভিন্ন নাম হয়। তো যাই হোক, এখানে একটা বেশ মজার একটা আয়রনি আছে, যদিও মহাকালের কাছে কিছুই নয়। ঘটনাচক্রে এই নভেম্বর বিপ্লব যেদিন থেকে সূত্রপাত ধরা হয়, 7th day of November 1917, ওই 7ই নভেম্বর আবার জন্মদিন। তো যাই হোক, তো ঘটনাচক্রে তো বটেই। তো আমি অবশ্য বিপ্লব টিপ্লব কিছু করছি না, অন্তত এই ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন যে নেতৃত্বে যে বলশেভিক বিপ্লব ঘটেছিল, সোভিয়েত ইউনিয়ন তো গঠিত হলো এই লেনিনের নেতৃত্বেই। তো সেই রকম বিপ্লব তো আমি করছি না, বরং অনেকের কাছে আমি তো তার শত্রুতা করছি এবং পিছিয়ে যাওয়ার কথা বলছি। তাই লেনিনকে বা বলশেভিক বিপ্লবের ওপর না লিখে আমি যার দ্বিতীয় নিকোলাস, রোমানভ পরিবার এবং গ্রেগরি রাসপুটিনকে নিয়ে, অবশ্যই মূল চরিত্র গ্রেগরি রাসপুটিন, তাকে নিয়ে কেন পড়লাম, তাকে নিয়ে কেন লিখছি, রিসার্চ ধর্মে লেখা, প্রশ্ন অনেকেই করতে পারেন। বইটি বেরোক, প্রকাশিত হোক। তো যাই হোক, তাহলে আমি এই ক্যালেন্ডারের পার্টটা মানে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম, কারণ আমার যারা পাঠক রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, তারা মননশীল মানুষ। সেটা আমার গর্ব যে এমন মানুষকে, আপনাদের মতো মানুষকে, পাঠককে, সহযোদ্ধাকে আমি পাশে পেয়েছি।
এটা আমার সত্যি আনন্দের, গর্বের। এর চেয়ে বড় কোনো পুরস্কার হয় না। আর এটাই সবচেয়ে বড় পুরস্কার যে আমরা একসাথে কাজ করে যাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের বার্তা, আমাদের সচেতনতার বার্তা, সতর্ক করার বার্তা। এবারে আসছি এইচপিভি ভ্যাকসিন। ইতিমধ্যেই আপনারা জানেন তিনটি ভ্যাকসিন এফডিএ অনুমোদন দিয়ে দিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো? মার্কিন দপ্তর। কি? সার্ভারিক্স, সার্ভিভ্যাকও বলা হচ্ছে। আবার গার্ডাসিলের দুটি ভার্সন, একটা আছে, একটা মোনোভ্যালেন্ট, একটা মাল্টিভ্যালেন্ট, এরকম আর কি। তো এই গার্ডাসিল আপনারা জানেন, এ নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, ইউটিউবেও ভিডিওটি রয়েছে, যেটা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ আর কি সেই সময়কার সম্ভবত, যাই হোক তেলেঙ্গানা এবং এদিকে গুজরাটের যার ট্রায়াল হয়েছিল এবং অনেক আদিবাসী হোস্টেলের মেয়েদেরকে এটা সম্মতি ছাড়া, অভিভাবকদের সম্মতি ছাড়া প্রয়োগ করা হয়েছিল। কখনো কখনো টিপস সই নিয়ে, কিছু না জানিয়ে প্রিন্সিপালদের, বিভিন্ন হোস্টেলের সুপার তাঁরাই ব্যাপারটা উদ্যোগ নিয়েছিলেন। বুঝতেই পারছেন কিভাবে এগুলো হয়। করুণামৃতর ক্ষেত্রেও আপনারা জানেন, তাতে করে পরবর্তীকালে এটা প্রকাশ্যে এসে পড়ে এবং পার্লামেন্টে হইচই হয়। তারপরে তো কেস ধামাচাপা দিয়ে দেওয়া হয়, আপনারা জানেন। তো সেই আবার এইচপিভি ভ্যাকসিন আবার নতুন করে বাজারে চলে এসেছে। ইতিমধ্যেই প্রাইভেটে পাওয়া যাচ্ছে 1200 টাকা থেকে 1400 টাকা। কেউ কেউ হয়তো নিয়েছেন, হয়তো কেন অবশ্যই নিচ্ছেন, তারা তো এত কিছু জানেন না। বাংলাদেশে এটার প্রয়োগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনারা জানেন, এখনও সম্ভবত চলছে। আমার বেশ কিছু পাঠক সহযোদ্ধা বাংলাদেশ থেকে জানিয়েছেন এবং তারা তাদের মতো করে তাদের সার্কেলে এই বিষয়টা ইনফর্ম কনসেন্ট যেটাকে বলা হয়, সেটা তাদের মতো করে তারা প্রচার চালাচ্ছেন। আমি কিন্তু বারবার বলি, জেনে বুঝে নিন। চাঁদের একটা দিক দেখলে তো হবে না, উল্টো দিকটা আমি তো দেখানোর চেষ্টা করি, এটাই আমার কাজ। মেইনস্ট্রিম মিডিয়া বলুন, চিকিৎসক বলুন, এই বলুন, ইতিমধ্যেই তো বড় আকারে প্রচার শুরু হয়ে গেছে। তারা চাঁদের একটা পিঠই দেখায়, তো আমি আরেকটা পিঠ একটু রিসার্চ করে খুঁজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাত্র। এতে করে কেউ কুপিত হন, এটা আমার আশীর্বাদও বলতে পারেন, দুর্ভাগ্যও বলতে পারেন। কারণ এ ধরনের কাজকর্ম যারা করে থাকেন আবহমান কাল ধরে, তাদের জন্য একদিকে যেমন পুষ্পস্তবক জুটেছে, তেমন আবার পাদুকাঘাত, মানে পাদুকাযুক্ত আঘাত আর কি, তেমনও জুটেছে। এটা নিয়ে আমি কিছু মনে করি না, শুধু সবাইকেই বলবো আপনারা কিন্তু ভাববেন। তো যাই হোক, তো 9 থেকে 26 বছর পর্যন্ত আমেরিকাতে মার্কেরও এর রয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারাও বের করেছে তাদেরই গার্ডাসিল, তাদেরই প্রোডাক্ট। তো প্রথমে 15 বছর পর্যন্ত ছিল, সেটাকে বাড়িয়ে এক্সটেন্ড করে, প্রোডাক্টের কোয়ালিটি বাড়িয়ে, কার্যকারিতা বাড়িয়ে সেটা 26 পর্যন্ত করেছে। তো আমাদের দেশে এই বছরই 2024-এর মাঝামাঝির মধ্যেই কিন্তু এটা ইতিমধ্যেই কিন্তু বিবেচনাধীন আছে এবং ফার্মা লবিরা ব্যাপক চাপ দিচ্ছে যাতে করে এই ভ্যাকসিনটি ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, অর্থাৎ জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে ঢুকিয়ে ফেলা যায়, যেভাবে করোনামৃতকে ঢুকিয়ে ফেলা হয়েছে। এবং তার ফলে কী হবে বলুন তো, ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যখন কোনো টিকা বা ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়, তখন সরকার বিনামূল্যে আপনাদের দিতে থাকে আর কি, যেমন করে করোনামৃত দিয়েছে, যেমন করে অন্যান্য ভ্যাকসিন ছোটোবেলা থেকে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে দেওয়া হয়। বেশ, কিন্তু সেটা বিনামূল্যে। যিনি নেন তাকে কতটা মূল্য চোকাতে হয় সে বিষয়ে আমি না হয় গেলামই না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা বিনামূল্যে নয়, কারণ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যখন কোনো টিকা বা ভ্যাকসিন ঢুকে পড়ে, তখন সরকারকে পয়সা দিয়ে কিনতে হয় সরাসরি সেই ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে বা উৎপাদকের কাছ থেকে। অর্থাৎ আমাদের
স্বাস্থ্য খাতের টাকা, আমাদের উপার্জিত টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়েই সরকার সরাসরি শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে এই ড্রাগ বা ভ্যাকসিন কিনে আমাদেরকেই ফ্রিতে দেয়, তাই তো? এতে করে কাদের স্বার্থ রক্ষিত হচ্ছে গভীরে গেলেই বুঝতে পারবেন। সাধারণ মানুষ আমরা তো জানি, আমরা ভেতরে তো জানি না, আমরা ভাবি যে আমাদেরকে সরকার, রাজনৈতিক দল আমাদেরকে ফ্রিতে মানে জীবনদায়ী ওষুধ বা ড্রাগ বা ভ্যাকসিন দিচ্ছে। এটা আমরা খুব খুশি হই, এতে করে রাজনৈতিক দলের পালেও হাওয়া লাগে, মহানুভব মানবতাবাদী বলে পরিচিতি লাভের সুযোগ ঘটে। অপরদিকে ফার্মাসিউটিক্যাল জায়েন্টসগুলো তারাও একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, হ্যাঁ, ব্যাপকভাবে মুনাফার মুখ দেখে। এইটাই তো চলে আসছে। তারা সফল হয়, তার মূল কারণ হচ্ছে আমরা সচেতনতা আমাদের মধ্যে নেই। আমরা বিনোদন প্রিয় মানুষ, আমরা সব কিছুর মধ্যেই বিনোদন খুঁজি, ভাবতে চাই না, তার মাসুল আমাদের দিতে হয়। তাই যারা বলছেন যে মহাকাল কি কেন এরকম, কেন তাদের শাস্তি দিচ্ছে না, কেন সাধারণ মানুষকে মরতে হচ্ছে, তো তখন তার উত্তরে আমি বলি, প্রকৃতিকে দোষ দেবেন না। প্রকৃতি কিন্তু আমাদের মগজ দিয়েছে আমাদের ভাববার জন্য, অনুশীলন করবার জন্য। তো আপনি যদি আপনার মগজটিকে কাজে না লাগান, শুধু বিনোদনের কাজেই আপনার তন মন ধন সমস্ত কিছু বিনোদনের কাজেই লাগান, তাহলে আপনি প্রকৃতিকে কেন দোষ দেবেন বলুন দেখি? আপনাকে তো প্রকৃতি অস্ত্র দিয়ে দিয়েছে, সেটাকে ব্যবহার করুন। ব্যবহার করে শত্রুকে চিনুন, মিত্রকে চিনুন, সিস্টেমকে চিনুন, বুঝুন। তো আপনি যদি প্রয়োগ না করেন, কেন প্রকৃতিকে কেন দোষ দেবেন, মহাকালকে? সবাই মহাকালের প্রতিনিধি, আমিও, বিল গেটসও, আপনারাও। এ একটা অদ্ভুত প্রকৃতির মধ্যে মহাকালের দ্বন্দ্ব, লড়াই, ফ্রিকশন ছাড়া তো সমাজ এগোয় না। এই নতুন বিশ্ব ব্যবস্থাও একটা ফ্রিকশন, একটা বাস্তবতা যা মহাকালের গর্ভ থেকে উঠে এসেছে। আমাদের বিভিন্ন ভূমিকাগুলো আমরা পালন করছি মাত্র। তাই এখানে অহংকারের কিছু নেই, আত্মতৃপ্তির কিছু নেই। মনে রাখতে হবে, শত্রু আমাদের মধ্যেই। আমাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু কি বলুন তো? আমাদের অজ্ঞানতা, আমাদের ইগনোরেন্স। এবং আরও বড় শত্রু হচ্ছে লোভ, স্বার্থপরতা। আমাদের স্বার্থপরতা এবং লোভ এতটাই প্রকট হয়ে যায় যে আমাদের চোখে আমরা ঠুলি পড়ে নেই, আশপাশটা দেখতে পাই না। আর আশপাশটা যখন আমরা দেখাটা বন্ধ করে দিই, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, একা হয়ে যাই, তখনই ওদের শিকার করতে সুবিধে হয়, তাই না? প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, পরাক্রমশালী বাঘ পর্যন্ত বা সিংহ পর্যন্ত বিচ্ছিন্ন হরিণ শাবকটিকে যে দল থেকে, পাল থেকে একটু পিছিয়ে পড়েছে, তার উপরেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে, তাই না? এটাই তো নিয়ম। তাই আমাদেরকে ওরা বিচ্ছিন্ন করতে চাইছে, আর আমরা খুব হাসতে হাসতে, নাচতে নাচতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তাই না? তাহলে এবারে আসি, এই এইচপিভি ভ্যাকসিন আপনারা জানেন বিল গেটস মহাশয় এখানেও বড় রকমের ইনভেস্ট করেছেন এবং সিরাম ইনস্টিটিউট বানিয়েছে এবং যেটি দেওয়া হবে বুঝতেই পারছেন। তো কেন? আমরা ছোটোবেলায় মা মাসিরা তখনও ছিল, তারাও তো যৌন সঙ্গম করতেন। এইচপিভি যেটা, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা আমাদের ত্বকে থাকে এবং যৌন সম্পর্কের মাধ্যমে, যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায়, যেটা তথ্য বলছে, ওরাই বলছে। তো সেটা কি আগে কি যৌন সম্পর্ক হতো না নরনারীর মধ্যে? নইলে আমরা এত বাড়লাম কি করে আমাদের সংখ্যা বলুন তো? তো আগেও হতো, এ নিয়ে কি সন্দেহ আছে? আপনি, আমি, সবাই যারা এই সময় ভিডিও দেখছি এবং আশপাশের যত মানুষ গোটা বিশ্বে যারা দেখছেন না, তো প্রতিটি মানুষই তো যৌন সম্পর্কেরই ফসল, তাই নয় কি? তো আইভিএফ না হয় কয়েক লক্ষ ধরে নিলাম আমাদের দেশে, সেটাও খুব একটা বেশি নয়। তো যাই হোক, সেখানেও তো প্রকারান্তরে, যদিও সেখানে সরাসরি সম্পর্ক হয় না, সেটা ওরাই চাইছে। তো আগামীতে হয়তো এইচপিভির ভয়ে আইভিএফটা আরও বেড়ে যাবে, ওরা তো ভয়টাই ওরা দেখাতে চাইছে। তো যাই হোক, তো যৌন সম্পর্ক তো আগেও হয়েছে, তাই তো? কোটি কোটি হয়েছে, যত কোটি মানুষ তত কোটিবার তো হয়েছেই। এবং
আরও অনেক 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 সহস্র সহস্র কোটিবার যৌন সম্পর্ক হয়েছে। তো সার্ভিক্যাল ক্যান্সারের ঘটনা আমরা ছোটবেলায় কতবার মানে কীরকম শুনেছিলাম। আপনারা বলবেন রিপোর্টেড হতো না, বেশ রিপোর্টেড না হয় হতো না, কিন্তু তাহলে তো রাশি রাশি নারীর মরে যাওয়ার কথা ছিল এই ক্যান্সারে, কারণ যৌন সম্পর্ক করেছে তারা। এবং সেই সময় তো অনেক আগে থেকে যৌন সম্পর্ক হতো, আগে আগে বিয়ে হয়ে যেত, 13, 14, 15, 16তেই অনেকেরই বিয়ে হয়ে যেত, মা হয়ে যেতেন। তা তখন এই সার্ভিক্যাল ক্যান্সারের ব্যাপারটা সেইভাবে এত এত নারীকে অ্যাফেক্ট কেন করেনি? প্রশ্ন আসছে না? আসছে, উত্তর দেব আপনাদের, এই কারণেই আজকের লাইভ। তো তার আগে বুঝে নিই এই সার্ভিক্যাল ক্যান্সার যেটা যেটা সেটার উৎপত্তি মানে শব্দটি এসেছে কোথা থেকে? সার্ভিক্স থেকে, যা নারীদের থাকে। সেটা কি? ভেজাইনা থেকে ইউটেরাসের কানেক্টিং যে একটি চ্যানেল আছে, যোনিমুখ থেকে জরায়ু, সরু ক্যানাল, সেটাই সার্ভিক্স। সন্তান যখন মানে ডেলিভারি হয় মানে জন্ম নেয়, তখন এই সার্ভিক্সটা বেড়ে যায়, এক্সপ্যান্ড করে, তবেই তো সন্তান জন্মগ্রহণ করতে পারে। তো কি বলা হচ্ছে, এই এইচপিভি ভাইরাস, এই যে পথটি, এই যে ক্যানালটি আছে প্রাকৃতিকভাবে, যেটা আমাদের নারীদের শরীরে আছে, তো সেটাকে ইনফেক্ট করে এবং সেখান থেকেই সার্ভিক্যাল ক্যান্সারের সৃষ্টি হয়। তো এইটাকেই করে এইচপিভি ভাইরাসকেই মূলত দায়ী করা হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। বেশ, তাহলে এটা তো আগেও ছিল নাকি এই ভাইরাসটা নতুন তৈরি হলো? আগে হ্যাঁ, অনেকের কাছেই নতুন তৈরি হলো, কারণ ওরা কিন্তু এমনভাবেই আমরা এমনভাবেই জানি যে করোনা আগে কখনো ছিল না, করোনা একটা ফ্যামিলি অফ ভাইরাস। যাই হোক, তো এইচপিভিও নতুন। এখন অবশ্য আমরা শুধু ভাইরাসের নামই শুনতে পাচ্ছি, তাই নয় কি? জিকা, নিপা, শুধু রোগ আর রোগ, প্যান্ডেমিক আর প্যান্ডেমিক। একটু মগজটাকে কাজে লাগান। যে এবার যদি আপনাদের বলি, এই যে সার্ভিক্যাল ক্যান্সারের ঘটনা, যেটা ওরাই বলছে, আমি লিঙ্ক দিয়ে দেব, প্রতি বছর আমাদের দেশেই নাকি প্রায় 1,23,000 এরকম নারী আক্রান্ত হন আর কি। এইরকম 1,25,000-এর মতো মানে কেস দেখা যায় সার্ভিক্যাল ক্যান্সার। যদিও আমাদের সমগ্র নারীর সংখ্যা মানে যদি বলা হয় 51 কোটি বা এরকম নারী আমাদের এই এজের আর কি, যাদের সার্ভিক্যাল ক্যান্সার বা এই বিষয়টা মানে হওয়ার সম্ভাবনা 15 থেকে যে বয়সটা শুরু হচ্ছে বলা হচ্ছে, বা তারও আগে থেকে, ওই 9 থেকে যদি ধরা হয়, যে সময়টা যখন থেকে ওটা দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনটা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, ওই ঋতুস্রাবের সময় থেকে কম বেশি, যখন নারীরা যৌন মানে সঙ্গমের সম্ভাবনা বা ক্যাপাসিটি অর্জন করে, সেই সময় থেকেই যদি ধরা হয়, তো 51 কোটিরও বেশি নারী রয়েছে। তো তাদের মধ্যে প্রতি বছর নাকি ওরা বলছে, ওদের তথ্য অনুসারে, যদিও সেটা ওদেরই তথ্য, বুঝতেই পারছেন, সেখানে নিশ্চয়ই জল থাকে, আপনারা তো সেটা জানেন, জল দিয়েই ওরা তথ্য মানে ওরা অনেক সময় ডেটা, করোনার ক্ষেত্রেও আমরা দেখেছি, ওরা ডেটাকে, পরিসংখ্যানকে ফাজ করে, ফ্যাব্রিকেট করে অনেক ক্ষেত্রেই, ব্যবসাটাকে বা প্যানিকবাজিকে বাড়ানোর জন্য, আরও বেশি ভয় দেখানোর জন্য। তো যাই হোক, আমি সেটা ধরেই নিলাম যে এটা ঠিক তথ্যই ওরা দিচ্ছে। তো এবং মারা যায় কত বলা হচ্ছে, প্রায় 77,000 নারী প্রতি বছর মারা যায় এই সার্ভিক্যাল ক্যান্সারে। এটা ওদের তথ্য, আমি লিঙ্ক দিয়ে দেব। কিন্তু ওরা কি বলছে না বলুন দেখি, যেটা রিসার্চ করে আমাদের মতো মানুষকে খুঁজে বের করতে হয়, কি বলছে না? আচ্ছা, এবার যদি আপনাদের বলি, 1960 সালের আগে এই রোগটির অস্তিত্ব প্রায় ছিলই না। এই যেমন ধরুন ক্যান্সার রোগটা তো আগে ছিল তো, কিন্তু কাদের হতো বলুন দেখি? এল্ডারলি পিপল, মানে বয়স্ক লোকদের হতো। আমরা জানতাম ক্যান্সার বয়স্কদের হয়, কিন্তু এখন 20, 21, 22, 10, 12, 14, 15, 5, 6 কোনো রকম বয়সের ব্যাপার নেই। আছে কি?
হ্যাঁ, এটাই সভ্যতার অবদান। শুধু তাই নয়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক যে বিষয়টা আগে কি ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু কাদের হতো? এল্ডারলি পিপলের হতো মূলত। বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক হতো, তাই তো? ব্রেন স্ট্রোক হতো জেনারেলি, ব্যতিক্রম বাদ দিয়ে। কিন্তু সেটা এখন কোনো বয়স মানছে না। 14, 15, 10, 11, হ্যাঁ, 12। সভ্যতার অবদান কোন কোন সভ্যতার অবদান, কিসের অবদান আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছেন, যারা আমার নিয়মিত পাঠক এবং দর্শক আছেন। আমি আর ভেঙে বলছি না। তাহলে একই রকমভাবে সার্ভিক্যাল ক্যান্সারটা বাড়তে শুরু করলো কখন বলুন দেখি? 1960 খ্রিস্টাব্দের পর থেকে। কেন আমি এই সময়টা কেন উল্লেখ করছি? কারণ আছে নিশ্চয়ই। হ্যাঁ, কারণ আছে। কারণ 1960 সালেই প্রথম ওরাল কন্ট্রাসেপটিভ বা বার্থ কন্ট্রোলিং পিল গোটা বিশ্বের আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং 1960-এ সেটা অনুমোদিত হয় এফডিএর দ্বারা, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কি নাম সেই পিলটির? এনভিওয়েড। আগে, হ্যাঁ। এবার তথ্য বলছে সমগ্র বিশ্বজুড়ে সার্ভিক্যাল ক্যান্সার বৃদ্ধির ভিলেন, খলনায়ক হচ্ছে এই পিল। কি চমকে উঠলেন? আপনাদের কেউ বলেছে? বলেনি তো। আমি লিঙ্ক দিয়ে দেবো, গবেষণায় মানে জার্নালের লিঙ্কই দিয়ে দেব। হ্যাঁ, মালাহিলেনা নাকি সব মালাডি, মনে আছে তো? সরকারি উদ্যোগে কিভাবে নারীদেরকে মুড়ি মুরগির মতো মালাডি ওরাল কন্ট্রাসেপটিভ বা বার্থ কন্ট্রোলিং পিল খাওয়ানো হয়েছে গর্ভনিরোধক হিসেবে। মনে আছে গ্রামে গঞ্জে কিভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এই বার্থ কন্ট্রোলিং পিল পপুলেশন কন্ট্রোলের মেজার হিসেবে? কি ওদের উদ্দেশ্য কি শুধু পপুলেশন কন্ট্রোল ছিল? না না, ওটা ইনভেস্টমেন্ট, ওটা বিনিয়োগ। ওটা ছড়িয়ে দেওয়া হয়েছে বলেই আজ এইচপিভি ভ্যাকসিন বা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনের বাজারটা তৈরি হতে পেরেছে। তথ্য কি বলছে? যারা একবার মাত্র ব্যবহার করেছেন তাদেরই একটা রিস্ক বেড়ে যায় সার্ভিক্যাল ক্যান্সারের। যারা 5 বছরের কম ব্যবহার করেছেন তাদের 24% সার্ভিক্যাল ক্যান্সারের রিস্ক বেড়ে যায়। আর যারা 5 বছরের বেশি ব্যবহার করেছেন তাদের 60% সার্ভিক্যাল ক্যান্সারের রিস্ক থাকে। তথ্য তো তাই বলছে। শুধু তাই নয়, ব্রেস্ট ক্যান্সারের জন্য এই বার্থ কন্ট্রোলিং পিল দায়ী, ওরাল কন্ট্রাসেপটিভ। তথ্য দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেব। আমার কথা নয়, গবেষণার কথা। যেসব গবেষণা, যেসব তথ্য দালাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, দালাল চিকিৎসক, দালাল বিজ্ঞানী আপনাদের সামনে নিয়ে আসে না। কি করে এটা? কিভাবে এটা ঘটায়? এই বার্থ কন্ট্রোলিং এই পিলের মধ্যেও প্রোজেস্টেরন, এস্ট্রোজেন আছে, আপনারা জানেন, হরমোন, যেটা প্রাকৃতিকভাবে নিঃসরণ হয়। কিন্তু এই বার্থ কন্ট্রোলিং পিলে যে হরমোন থাকছে, প্রোজেস্টেরন বলুন আর এস্ট্রোজেনই বলুন, সেগুলো কিন্তু সিনথেটিক, অর্থাৎ ল্যাব মেড। আর সেটাই সার্ভিক্সের সেলগুলোকে, কোষগুলোকে এদিক ওদিক করে দিচ্ছে, পরিবর্তন ঘটাচ্ছে সার্ভিক্সের কোষগুলোতে, সেলগুলোতে। দেখে নেবেন তথ্য। আর তার ফলেই কি হচ্ছে, সার্ভিক্সের এই কোষের পরিবর্তনের ফলে এইচপিভি সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বা ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এইচপিভি সংক্রমণের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাচ্ছে, কারণ এই সেলগুলোকে পরিবর্তন করছে বার্থ কন্ট্রোলিং পিল বা ওরাল কন্ট্রাসেপটিভস। কি ছকটা বোঝা যাচ্ছে এবার? কেমন শিহরণ হচ্ছে না? মঙ্গলকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, যারা স্বাস্থ্য, নাগরিকের স্বাস্থ্য, জনগণের স্বাস্থ্য নিয়ে এত ভাবেন, রাতের ঘুম উড়ে যায় যাদের,
তাদের সাথে ফার্মা লবি তথা পুঁজিবাদী শক্তি, জায়নির শক্তির যে মুনাফাবাজি বাদ শক্তির যে অবিচ্ছেদ্য মেলবন্ধন জানার পরে কেমন লাগছে, বোঝার পরে ভালো লাগছে? লাগার কথা তো নয়, কষ্ট হওয়ার কথা, যন্ত্রণা হওয়ার কথা। ওরা নারী মুক্তির কথা বলে, ওরাই তো ফেমিনিজমকে প্রমোট করছে, কিন্তু এই যে পিল, তা তো নারীদেরই সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে, তাই নয় কি? বেড়েছে, বাজার তৈরি হয়েছে। তাই আমি অনুরোধ করব, জানি না অনেকেই এই বিষয়টা নিশ্চয়ই জানেন কম বেশি, আপনাদের স্ত্রী বলুন, প্রেমিকা বলুন, সঙ্গিনী বলুন, যেভাবেই ডাকুন না কেন, জীবন সঙ্গীই বলুন, তাদেরকে পিল খাওয়া থেকে বিরত করুন। আপনারাও তাদেরকে পিল খাওয়া খেতে ইনসিস্ট করবেন না যদি সত্যি আপনি আপনার নারীটিকে ভালোবাসেন। আত্মত্যাগ করতে শিখুন। আরও অনেক পদ্ধতি আছে, এটা নিয়ে এই লাইভের বিষয় সেটা নয়, আপনারা সেটা জানেন। আমাদের মনি ঋষিরা, পূর্বপুরুষেরা কিভাবে যৌন সঙ্গম করতেন, সবার কি গন্ডা গন্ডা বাচ্চা কাচ্চা হতো? তা তো নয়। উইথড্রয়াল মেথড, হ্যাঁ, সেটা প্র্যাকটিস করুন। আপনারা শিবলিঙ্গের মাথায় মহাকাল, তার মাথায় জল ঢালেন, বেশ পুজো করেন। এর যে কতগুলো প্রতীক আছে, কত শিক্ষা আছে তার মধ্যে, আপনারা জানেন না বা বোঝার চেষ্টা করেন না। তো যাই হোক, তাহলে এই বার্থ কন্ট্রোলিং পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ থেকে দূরে রাখুন আপনাদের নারীদের। এবং তারপরেই সাম্প্রতিককালে তো আবার ওই যে আনওয়ান্টেড 72 এরকম জাতীয় পিল বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি, চটজলদি আর কি। স্বাধীনচেতা নারীরা তো ভাবেন এটা আমার কত বড় স্বাধীনতা, তাই না? আমি ঠিক করছি সন্তান নেব কি নেব না, আমি কন্ট্রোল করছি। কি আনন্দ, কি আনন্দ! কিন্তু এটা যে কোন বিষ বৃক্ষরোপণ করছে তাদের সার্ভিক্সে, সেটা তারা জানেনই না, জানার চেষ্টাই করেন না। আরেকটা বিষয় বলি, ধূমপান নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ক্ষতিকারক, কিন্তু নারীদের ক্ষেত্রে বেশি ক্ষতিকারক। দেখে নেবেন, সার্ভিক্যাল ক্যান্সারের পিছনে কিন্তু এই ধূমপানেরও একটা অবদান আছে। নারী শরীর অনেক বেশি জটিল, অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সেন্সিটিভ। পুরুষের যে মাত্রায় স্মোকিং ক্ষতি করে, এ নিয়ে আমি পরে ভিন্ন কোনো লাইভ করব, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে নারী শরীরের। হ্যাঁ, আমি জানি বৃদ্ধিমান আইপিল সর্বনাশ। অনেক যুবক যুবতী এটাকে বেছে নিয়েছেন, তারা জানেন না, তারা অজান্তে, না জেনে, ভোগের কারণে বা সংযমহীনতার কারণে তাদের জীবন সঙ্গীর বা সঙ্গিনীর কত বড় বিপদ ডেকে আনছেন। আর ফার্মা কোম্পানির পালে হাওয়া, মুনাফার হাওয়া লাগাচ্ছেন। হায় সভ্যতা, হায় অগ্রগতি! এটাই হয়তো ভবিতব্য ছিল যে এখান থেকেই তো আমরা শিখব। আমার মতো কিছু অপ্রিয় মানুষ সমগ্র বিশ্ব জুড়েই সরব হবে, অপ্রিয় হবে, কারো কারো ভালোবাসাও পাবে। সেটা তো কতিপয়ের। এ ধরনের প্রতিবাদ করলে, সজাগ করলে প্রথমে ঘৃণাটাই বাড়ে, কারণ একটা অচলায়তনের বিরুদ্ধে কথা বলা, একটা প্রতিষ্ঠিত সত্য, কোট আনকোট সত্যের বিরুদ্ধে কথা বলা, প্রথমেই একটা ঝটকা, এই লোকটা পাগল নাকি, উন্মাদ নাকি, এটা তো হওয়া খুব স্বাভাবিক। তাই এমন কেউ কিছু বললে আমি কিছুই মনে করি না। হ্যাঁ, ভেতরে একটা কষ্ট হয়, কারণ
সেই মানুষটি কোন পরিণতির দিকে হেঁটে যাচ্ছে আমি তো জানি, সে নাই জানতে পারে, আমি তো বুঝি, তবু চেষ্টা করে যাই। আমি এখনও সময় পেলে মাঝে মধ্যে কোনো মেসেঞ্জারে, অনেকে মেসেঞ্জারকে ব্যক্তিগত আদান প্রদান, ভালোবাসা ইত্যাদির বিনিময় হিসেবে ব্যবহার করেন, করতেই পারেন, ব্যক্তি স্বাধীনতা। আমি ভ্যাকসিনের বিষয়ে অ্যালার্ট করি, নিজে থেকে দিয়ে দিই কোনো লিঙ্ক, সময় পেলে বলি নেবেন না, বা নেওয়ার আগে ভাববেন, অন্তত ইনফর্ম কনসেন্ট। যাই হোক, তাহলে এই হলো বিষয়, যেটা আপনাদের কখনো জানানো হয় না। আসল কারণটা কি? ওরা ভাইরাসকে শুধু দায়ী করছে, এইচপিভি 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 এইচপিভি, দিন রাত এইচপিভি এইচপিভি। কিন্তু এইচপিভি সংক্রমণটা বাড়ছে কি জন্য বাড়ছে? কে কাজ করছে পেছনে? সেই পিলের কথা ওরা বলবেই না, বলতেই চাইবে না। তাহলে ওটার বাজার যে আবার চলে যাবে, ওই বাজারটা তো রাখতে হবে, কারণ ওটা যখন মানুষ গেলা বন্ধ করে দেবে, নারীরা যদি ওটাকে বর্জন করতে শুরু করে, তাহলে তো আবার এই সাইড এফেক্টটা হবে না, না? অর্থাৎ অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। তো এই আগে তো অসুস্থ করতে হবে, তারপরে তো বাজার তৈরি হবে, কিছু না কিছু তো ঘটতে হবে, দু একটা অন্তত ঘটতে হবে, নইলে মানুষ কেন প্যানিক হবে, ভয় পাবে, তাই না? সেটা ঘটছে, সমগ্র বিশ্বব্যাপী ঘটছে। কিন্তু প্রথম বিশ্ব সচেতন হয়েছে, ওরা তো আগে ভুক্তভোগী, আগে। হ্যাঁ, আমাদের দেশের মানুষ প্রথম একটি ভ্যাকসিনকে দেখলো, মানে সাবালকরা নিতে হলো আর কি, সাবালকদের প্রথম, সেটা হচ্ছে করোনামৃত আগে। হ্যাঁ, আগে আমাদের দেশে যত ভ্যাকসিন দেওয়া হয়েছে সব নবজাতকদের দেওয়া হয়েছে, শিশুদের দেওয়া হয়েছে, তাই তো? পোলিও বলুন বা বিসিজি বলুন, শিশুদের দেওয়া হয়েছে। সাবালকদেরকে ধরে ধরে এরকম কোনো ভ্যাকসিন আমাদের দেশে আগে দেওয়া হয়েছে? হয়নি। এই প্রথম ভারতবর্ষ দেখলো এটা। কিন্তু ইউরোপে বহু আগেই এসব সাবালকদেরকে ধরে ধরে ভ্যাকসিন দেওয়ার পর্ব মিটে গেছে। তাই ওরা অনেকটা এগিয়ে ভাবতে পারছে, মানে ভুক্তভোগী তো, তাই ওরা আগে জেগেছে। আর আমরা এখনো পরিপূর্ণ উন্নতি অগ্রগতির স্বাদটা পাইনি, মাঝ পথে আছি, তাই আমরা একটু পরে জাগবো, এটাই স্বাভাবিক। কিন্তু এটা স্বাভাবিক ধরে নিয়ে তো আমি চুপ করে থাকতে পারবো না। সেদিন আমাকে একজন মেসেজ করেছেন বা একদিন কমেন্টও করেছিলেন, মানে বেশ কিছুদিন আগে, যে আপনি কি নিউ ওয়ার্ল্ড অর্ডার আটকাতে পারবেন? পারবেন না, তাহলে কেন এসব করছেন বলছেন? তো আমি তাকে উত্তরে বলেছিলাম, আপনি তো একদিন মরবেনই, মৃত্যু কি আটকাতে পারবেন? তবে বাঁচার জন্য এত চেষ্টা করেন কেন? হ্যাঁ, তবে এটাই তো লীলা আমাদের, এটাই তো আমাদের লীলা। নিউ ওয়ার্ল্ড অর্ডার আটকানো যাবে না জেনেও আমি সচেতন করি মানুষকে, এটা আমার কাজ। মৃত্যু হবে জেনেও আপনি বাঁচার চেষ্টা করেন, এটাও আপনার কাজ, তাই নয় কি? সেই যক্ষের কথা মনে পড়ছে, সেই সরোবরে মনে আছে তো, পঞ্চপাণ্ডব তখন অজ্ঞাতবাসে, সেই সরোবর থেকে জল আনতে গিয়ে পঞ্চপাণ্ডবের সবাই সেই যক্ষ জল থেকে টেনে নিয়েছিল, জলের মধ্যে নিয়ে চলে গিয়েছিল। এবার ভাই হারিয়ে যাওয়ার পরে সহোদররা যখন যক্ষের গ্রাসে চলে গেল সরোবরের মধ্যে, তখন যুধিষ্ঠির গেলেন সেই সরোবরে।
যুধিষ্ঠির সেই যক্ষের কাছে প্রার্থনা করলেন যে সহোদরদেরকে ফিরিয়ে দিতে, তাদের জীবন ফিরিয়ে দিতে। তখন যক্ষ যুধিষ্ঠিরকে একটি প্রশ্ন করেছিলেন, হে ধর্মরাজ, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বিস্ময়ের বস্তু কি মনে হয়? সবচেয়ে বিস্ময় জায়গায় কি? আপনার উত্তরে আমি সন্তুষ্ট হলে সহোদরদের ফিরে পাবেন। যুধিষ্ঠির বলেছিলেন, আমার কাছে, আমার মতে সবচেয়ে বিস্ময়ের ঘটনা এটাই যে মানুষ মরবে জেনেও এত বাঁচার চেষ্টা করে। ভোগ, লালসা, স্বার্থসিদ্ধি নিরন্তর 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 এর চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এটাই আমার কাছে বিস্ময়ের, সবচেয়ে বেশি বিস্ময়ের। যক্ষ সন্তুষ্ট হয়েছিলেন, সহোদরদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ ঋদ্ধিমান, স্যানিটারি ন্যাপকিন নিয়ে তো আমি লিখেছি আগে, ভিডিও করেছি, পোস্টও দিয়েছি স্যানিটারি ন্যাপকিনের ক্ষতিকর দিকগুলো এবং সেটা থেকে কীভাবে কী ক্যান্সার এবং কী রোগ ছড়াচ্ছে নারীদের মধ্যে, সে বিষয়েও পোস্ট করেছি। হয়তো তুমি দেখোনি বা মিস করেছো। তো যাই হোক, আসলে সব কিছুরই একটা মূল্য চোকাতে হয়। আমি বারবার করে বলি, নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু কিছু ক্ষেত্রে মানুষকে সচেতন করেই, যেমন অমৃত, করোনামৃত বা আগামীতে যেগুলো আসছে, সেইখান থেকে অন্তত কিছু মানুষকে আমি এবং আমাদের সমবেত চেষ্টায় সচেতন তো করতে পারি। এবং প্রতিনিয়ত আমি মেসেজ পাই এ ধরনের মানুষ যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন, জানান যে তারা আমার কথা শুনেছেন বলে তারা সুস্থ আছেন। যদিও এখানে আমি বারবার করে বলি, আমি নিমিত্ত মাত্র, মহাকাল সব কিছুই, আমার ভূমিকাটিও মহাকালের দ্বারা প্রদত্ত। তো যাই হোক, তাহলে যে কাজটুকু পারি সেটুকু তো করব, অনিবার্য ভেবেই থেমে যেতে হবে। তাহলে গীতা কি পড়লেন আপনারা? সেখানে কি ছিল? অর্জুন যুদ্ধ করতে চাননি, কৃষ্ণ তাকে কেন বিশ্বরূপ দর্শন করালেন? কি উদ্দেশ্যে করালেন? লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য, কারণ সেটা কাজ, কর্তব্য, আর সেই কর্তব্যই আমি করে চলেছি। যাই হোক, সবচেয়ে খারাপ লাগে কি জানেন? কষ্ট হয়। এখন অবশ্য আমরা বুঝতে পারি অনেকটাই, কিন্তু আমরাও তো রক্ত মাংসের মানুষ। যখন এরকম মেসেজ পাই, যারা পরে আমাদেরকে খুঁজে পেয়েছেন, কারণ ওই যে প্রোফাইল ব্লক করে দেওয়া হয়, রিচ কমিয়ে দেওয়া হয়, ইউটিউব উড়িয়ে দেওয়া হয়। তাই আমি আবার বলবো, অন্তত এই পোস্টগুলো যেগুলো ফেসবুকে দিই বা ভিডিওগুলো, অন্তত সে লোকে দেখুক আর না দেখুক, আপনারা যেটা প্রাণ বাঁচাতে পারে, অন্তত সতর্ক করতে পারে, ইনফর্ম কনসেন্টের কথা বলতে পারে, মানুষ জেনে বুঝে নিক। আমি তো না করব না, কেন না করব? জেনে বুঝে নিন, তথ্যগুলো দেখুন, সেগুলো একটু ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে যত সম্ভব, যতটা সম্ভব, এটুকু তো আবেদন আমি রাখতেই পারি, তাই না? তাহলে এখন আমাদের কি কর্তব্য, কি করণীয়?
অনেকেই ব্যক্তিগত প্রশ্ন করছেন, সবাইকে উত্তর দিতে পারছি না ব্যস্ততার কারণে। বলেছি বইমেলায় আসুন, প্রশ্ন করুন, কোনো সমস্যা নাই। আমি তো দীর্ঘ সময় থাকি, প্রায় শেষ পর্যন্ত থাকি এবং শেষ দিন পর্যন্ত থাকব। আর যুদ্ধ হোক আর প্রেম, চোখে চোখ রেখেই করতে হয়, তো আমারই কথা, আপনারা জানেন। কিন্তু সামগ্রিকভাবে যেটা আমাদের করতে হবে, যে এবছর যেহেতু এইচপিভি ভ্যাকসিন বা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন আসছেই, মানে সেই চাপ রয়েছে। অলৌকিক কিছু ঘটলে এখন যদি মহানুভব আমাদের সরকার ব্যাপারটা নাগরিকদের কথা ভেবে, কারণ এইচপিভি আমাদের দেশে আনতে দেরি হচ্ছে কেন বলুন তো? ইতিমধ্যেই ভ্যাকসিন হেজিটেন্সি তৈরি হয়ে গেছে। আমি বেশ কিছু লিঙ্ক দিতে পারি। ইতিমধ্যেই বেশ কিছু চিকিৎসকও কিন্তু এই ভ্যাকসিনের বিরোধিতা করেছেন, কারণ ওই যে একটা ইতিহাস আছে, বিল গেটসের পাথের মাধ্যমে, পাথ নামক এনজিওর মাধ্যমে যে ট্রায়াল করা হয়েছিল, ট্রায়াল চালানো হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে, সব মিলিয়ে প্রায় 1 লাখ কিশোরীদের মধ্যে। তো তাদের পার্শ্ব প্রতিক্রিয়া, মৃত্যু, এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্ট তোলপাড় হয়েছিল। তাই এবং সেই বিষয়টা এখন অনেকে, কিছু কিছু চিকিৎসক হলেও খবর রাখেন, তারা এই ব্যাপারটাকে রেজিস্ট করার চেষ্টা করছেন। এই কারণেই দেরি হচ্ছে। বাংলাদেশে যেটা করা সম্ভব হলো, আমাদের দেশে করা সম্ভব হলো না, কারণ হয়নি, এখনও হবে না বলছি না, সব কিছু রেডি। দেরি হচ্ছে কারণ ওই যে ট্রায়ালটা হয়েছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা আমার ইউটিউব ভিডিওতে আছে, দেখে নেবেন। তার একটা এফেক্ট এখনও কিন্তু চিকিৎসক মহলের কারো কারো মধ্যে কাজ করছে। তারা রেজিস্ট করছেন তাদের মতো করে, বাধা দিচ্ছেন। এবং অনেক চিকিৎসক পরিষ্কারভাবে, আমার পরিচিত এরকম কিছু চিকিৎসক আছেন যারা এইচপিভি ভ্যাকসিন সাজেস্ট করছেন না নারীদেরকে। তবে ফার্মা লবির শক্তি, বিল গেটসের শক্তি অপরিসীম, আপনারা জানেন। এরাই সরকার চালায়, এরাই বিশ্বের আর্থসামাজিক নিয়ন্ত্রক এই সময়। তাই এটা হতেই হবেই, সময়ের অপেক্ষা। তাই এইচপিভি ভ্যাকসিন স্কুলে দেওয়া শুরু হবে ধরুন এই বছরেরই জুন জুলাই ম্যাক্সিমাম, তার আগেও হতে পারে, হবে গেল। আর ডেঙ্গু ভ্যাকসিন কিন্তু দেরি আছে, 2025 ধরে রাখুন। কারণ একসাথে এতগুলো ভ্যাকসিন ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা টিকাকরণ কর্মসূচির মধ্যে ঢোকালে ব্যাপারটা একটা কনফিউশন হয়ে যাবে, মানে সমস্যা তৈরি হবে, একটা এলোমেলো অবস্থা তৈরি হয়ে যাবে। তাই একটা একটা করে দেওয়া হবে। তো এইচপিভিটা আগে আসছে, তারপরে আসবে ডেঙ্গু, তারপরে ম্যালেরিয়া, এবং হতে থাকবে এরকম। আপনারা জানেন বিল গেটস মহাশয় বারবার বলেছেন যে প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক, এবার প্যান্ডেমিক আসতেই থাকবে। তাই মানসিক প্রস্তুতি রাখুন। আর যাদের 9 বছর থেকে শুরু করে 26 বছর পর্যন্ত নারী যারা আছেন বা যাদের সন্তান আছে স্কুলে পড়ে, তারা একটুখানি জেনে শুনে নিন ইউরোপ আমেরিকার অভিভাবকরা কী ভাবছেন, তারা কীরকম ভুক্তভোগী হয়ে কী জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন। শিক্ষিত অগ্রগামী দেশ হয়েও মার্কিনী অভিভাবকরা কেন এখন আপ টু 60% অভিভাবক এর বিরুদ্ধে চলে গেছেন, না বলছেন, নিচ্ছেন না। তাই ভারত বাংলাদেশের মতো তথাকথিতভাবে পিছিয়ে পড়া কিন্তু ভদ্রলোক হতে চাওয়া, সভ্য হতে চাওয়ার আকাঙ্ক্ষা আছে এমন দেশগুলোতে ওরা বাজার বিস্তার করছে। কারণ এদেশে দুর্নীতি করা খুব সহজ, রাজনৈতিক নেতাদেরকে বগল দাবা করা খুব সহজ, তাই নয় কি? তাই আপনাদের সাধ্যমতো পাড়া প্রতিবেশী বলুন, আপনারা যারা শিক্ষক আছেন ছাত্রছাত্রীদেরকে, মানে ছাত্রীদেরকে, এটা তো নারীদেরই দেওয়া হবে, ছাত্রীদেরকে বলুন অন্তত ব্যাপারগুলো, তথ্যগুলো দিন। স্বাস্থ্যকর্মীরা এলে তারাও তো আমাদেরই মানুষ, আমাদের বিরুদ্ধেই তো আমাদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে
বলুন বিষয়গুলো, দেখুন এই হয়েছে, ট্রায়ালে এই সব ঘটেছে, এবং এই হলো, মৃত্যুও হতে পারে, বিভিন্ন রকমের অসুস্থতা, বন্ধ্যাত্ব থেকে শুরু করে এগুলো ঘটতে পারে। তো শুধু তাই নয়, এই ভ্যাকসিন নিলেই যে সার্ভিক্যাল ক্যান্সার হবে না তা কিন্তু ওরা বলছে না। ওরা বলছে যে কিছুটা প্রিভেন্ট করবে, এবং আপনাদের কিন্তু ওই ভ্যাকসিন নেওয়া মাত্র কিন্তু একটা রুটিন চেক আপের মধ্যে চলে যেতে হবে আগে। হ্যাঁ, যেটা এখন রুটিন চেক আপের দরকার পড়ে না, আমাদের দেশের কত শতাংশ নারী রুটিন চেক আপের মধ্যে আছে বলুন দেখি এই সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে? নেই, কতিপয় কয়েক শতাংশ হতে পারে। কিন্তু যেইমাত্র এই সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে, আপনার তো রেকর্ডেড হয়ে যাবে আপনার নাম এবং ঠিকানা, ডেটাবেসে ঢুকে পড়লেন। এইবার কিন্তু আপনাকে ফলো আপে থাকতে হবে, অর্থাৎ ওদের দেওয়া ওষুধপত্র খেয়ে যেতে হবে, বা এই রকম ওরা বলেই দিয়েছে যে এটা হলে কিন্তু ফলো আপ করে যেতে হবে। কি বুঝলেন? অর্থাৎ ফার্মা কোম্পানির সরাসরি তালিকার মধ্যে আপনি ঢুকে পড়লেন, অর্থাৎ ক্যান্সার হচ্ছে কি না সেটা চেক আপের মাধ্যমে ফলো আপ করে যেতে হবে। তাই এটা প্রিভেন্ট করছে, 100% প্রিভেন্ট করছে, তাও ওরা বলে না, বারবার করে বলে। দেখবেন করোনামৃতের ক্ষেত্রেও বলেছে যে কোনো ভ্যাকসিনই 100% নিরাপত্তা দিতে পারে না, কার্যকারিতা কোনোটা বলছে 70%, কোনোটা বলছে 80%, এইরকম আর কি। এটা এই ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি নিশ্চিন্ত হয়ে আপনি আপনার মেয়েকে দিলেন বা আপনার স্ত্রীকে আপনি দিলেন, প্রয়োগ করলেন, করার পরে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লেন তা নয় কিন্তু। আর বুঝতেই পারছেন, বার্থ কন্ট্রোলিং পিল প্রয়োগ করার পরে এত দশক ধরে যে সার্ভিক্যাল ক্যান্সারটা বেড়ে গেছে, তথ্য তো তাই বলছে। তো এবার এইচপিভি ভ্যাকসিন দেওয়ার ফলে কি বাড়বে সেটা প্রশ্ন জাগবে না আপনার? একটার সঙ্গে তো একটা রিলেটেড না? এই যে করোনামৃত দেওয়া সুস্থ করার নাম করে আপনাকে অমর করে দেবে এইরকম বলে ভয় দেখিয়ে, যদিও কোনো প্রমাণ নেই, এখন আপনি প্রমাণ করুন দেখি আপনাদেরকে বাধ্য করেছে, অফিসিয়ালি কোনো প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, তাহলে ওটা একটা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ ছিল, তাই তো? তার সোনার ফসল ওরা ঘরে তুলছে ইতিমধ্যেই। সবাই তো আর চট করে পড়ে পট করে মারা যাচ্ছে না, বিভিন্ন রকমের অসুস্থতায় ভুগছে। এই তো আজকেই কথা হলো একজনের সাথে, দ্বিতীয় ডোজ নেওয়ার পরেই সে অসুস্থ হয়ে পড়ে এবং লিভারের সমস্যাতে সে ভুগছে। এরকম অনেক অজস্র কেস আছে, তাই তো? তাহলে একটা বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, আর কিছুই নয়। তো তেমনই এইচপিভি ভ্যাকসিনও একটা বিনিয়োগ হতে পারে। কিন্তু আমি কিন্তু প্রশ্ন জাগাচ্ছি বারবার করে, আমি কিন্তু বলছি না যে আমি বলছি বলেই আপনাকে বিশ্বাস করতে হবে। কেন? ওরা সত্যিই আপনাদের ভালো চায়, আমি বারবার করে বলছি। আচ্ছা, ওরা যদি বারবার করে বলে নিরোগ পৃথিবী চায়, নিরোগ মানুষ চায়, সমস্ত নাগরিক সুস্থ থাকুক, ভালো থাকুক, এরা তাই যদি চায়, ওরা তাই তো বলছে, তাহলে ওদের হাঁড়ি চড়বে? তাহলে ওষুধটা কেন মানুষ কিনবে? সবাই যদি সুস্থ হয়ে যায়, কোনো রোগী যদি না হয়, তাহলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ঝাঁপ বন্ধ হবে, তাই নয় কি? তাহলে কেন আপনারা বুঝতে পারেন না বা বুঝতে চান না যে ওরা কখনো চাইবে যে সমস্ত মানুষ নিরোগ হয়ে যাক, সুস্থ হয়ে থাকুক, কোনো রোগ না হোক? ওরা কি চাইবে? এ তো নিজের পায়ে কুড়ুল মারা। তাহলে এই প্রশ্নটা অন্তত করার চেষ্টা করুন, তাহলেই অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। পরিশেষে আবার বলি, নারীদেরকে ভালোবাসেন যারা, তারা সতর্ক হন, সচেতন হন। বার্থ কন্ট্রোলিং পিল বলুন আর আনওয়ান্টেড 72 বলুন আর আইপিল থেকে দূরে সরিয়ে রাখুন, ছুঁড়ে ফেলে দিন। আর যারা নারী মুক্তির নাম করে ফেমিনিস্ট বলে নিজেদেরকে
গর্বের অট্টালিকায় উত্তোলন করছেন, তাদের বলবো ভেবে দেখতে বলবো যে যেটাকে আপনি স্বাধীনতা মনে করে গ্রহণ করছেন সেটা অমৃত না বিষ। তার পেছনে কোন লীলা কাজ করছে সেটাও আপনারা ভেবে দেখুন। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, মননে থাকুন। শুভরাত্রি।